নমস্কার, দেখছেন গ্রে জোন। মেঘা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আমরা আবার এসেছি একটা বিশেষ এপিসোড নিয়ে, আবার একটা সচেতনতামূলক এপিসোড। এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীরামপুর শ্রমজীবী হসপিটালে এবং আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি। আজকের বিষয় হচ্ছে রক্তদান। হ্যাঁ, শব্দটার সঙ্গে আপনি আমরা সবাই কম বেশি পরিচিত এবং অনেকে রক্তদানের সঙ্গে বেশ দীর্ঘদিন ধরে জড়িত আছি। কিন্তু এখনো অবধি কিন্তু আমাদের সোসাইটিতে রক্তদান নিয়ে বেশ কিছু মিথ রয়েছে, মানুষের মনে বেশ কিছু ভয় রয়েছে এবং বেশ কিছু এমন ভ্রান্ত ধারণা রয়েছে যেগুলো কিন্তু মানুষকে এই শুধুমাত্র সামাজিক কাজ এটা নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ আমাদের আশপাশের মানুষের সাহায্যার্থে, সেটা থেকে পিছিয়ে রাখছে। তো এই ভুল ভাঙার জন্য এবং আরও কিছু নতুন ইনফরমেশন জানার জন্য আমাদের এই নতুন এপিসোড। এই মুহূর্তে আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি ডক্টর শশাঙ্ক ভূষণ গোস্বামী। নমস্কার স্যার, গ্রেজনের পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, যেটা সবচেয়ে বেশি চর্চিত প্রশ্ন এখন অব্দি রক্তদান নিয়ে, যে রক্তদান কেন প্রয়োজন? রক্তদানের প্রয়োজন আছে এই জন্যে যে রক্ত এমন একটা বিশেষ ধরনের ওষুধ যেটা দোকানে কিনতে পাওয়া যায় না কোনো সময়, এবং একটা মুমূর্ষু রোগীকে তার জীবন ফিরিয়ে দিতে পারে এই রক্তদান। সেই জন্যই রক্তদানের জরুরি এবং প্রয়োজনীয়তা। আচ্ছা, এই রক্তদান নিয়ে মানুষের বেশ কিছু ভুল কনসেপ্ট আছে, কিছু ভয় আছে এবং মিথ আছে। তো সেগুলো সম্পর্কে যদি একটু ক্লিয়ার করে দেন বা ভয়টা কাটানো যদি যায়। রক্তদান নিয়ে কোনো রকম ভয়ের কারণ নেই, কোনো মিথকে বিশ্বাস করবার কিছু দরকার নেই। রক্তদান করলে শুধু যে যিনি রক্ত গ্রহীতা অর্থাৎ রোগীর যে উপকার হয় তা নয়, যে রক্ত দেয় তারও উপকার হয়। কারণ শরীর যে রক্ত উৎপন্ন করে 120 দিন বা 4 মাসের মধ্যেই সেই সমস্ত রক্তগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যায় এবং আবার নতুন রক্ত তৈরি হয়। অতএব সেক্ষেত্রে আমরা যদি আমাদের যে রক্তটা ডিস্ট্রয় হয়ে যাবে সেই রক্তটা আমরা যদি দিয়ে দিই, তাহলে আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ রক্ত তৈরি করে তারাও সচল থাকে, তাদের বসে থাকতে হয় না, এবং যে রক্ত নিচ্ছে তার তো উপকার হয়ই। সেই জন্যে রক্তদান শুধুমাত্র যে রক্ত গ্রহীতা তার যে উপকার হয় তা নয়, যে রক্ত দেয় তারও উপকার হয়। সাধারণত আমরা প্র্যাকটিক্যাল লাইফে বা রক্তদান নিতে গিয়ে দেখেছি, রক্ত ডোনেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প করতে গিয়ে দেখেছি যে যে রক্তটা আমি দিলাম সেই রক্তটা দেওয়ার পরেই আমি দুর্বল হয়ে গেলাম, আমার কিছু ভালো লাগছে না, আমার শরীর খারাপ লাগছে, ভবিষ্যতে কোনো খারাপ হবে না তো। এটার কোনো এর বাস্তব ধারণা, এর বাস্তবতা কিছু নেই, কিচ্ছু বাস্তবতা নেই। রক্ত দিলে শরীর ভালো থাকে এবং রক্ত দেওয়াটা প্রত্যেক মানুষেরই উচিত। একটা সুস্থ স্বাভাবিক মানুষ বছরে 3 বার পর্যন্ত রক্ত দিতে পারে। 3 বারের আমি বলি যে আমরা সঠিক সময়ে তো আমাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট পরিমাণ রক্ত আছে কিনা সেগুলো তো আমরা বুঝতে পারি না। সেই জন্য একটা মানুষ বছরে 2 বার অবশ্যই রক্ত দিতে পারে এবং দেওয়াটা উচিত। এবং আমি অনুরোধ করব যে আপনারা সকলে রক্ত দিন, তাতে সমাজের, দেশের, দশের সকলের উপকার। আচ্ছা, এই যে রক্ত প্রচুর এখন ব্লাড ব্যাংক হয় চারপাশে, অনেক মানুষ রক্তদান করেন। এই প্রসঙ্গে একটা জিনিস নিয়ে খুব কৌতূহল জাগছে। এই যে কেউ একজন রক্তদান করলেন, 1 ব্যাগ রক্ত নেওয়া হলো, সেটা কি শুধুমাত্র একজন পেশেন্টের ক্ষেত্রেই কাজে লাগে নাকি সেটার মাল্টিপল ইউজ হয়? না, 1 ব্যাগ রক্ত অ্যাকচুয়ালি 1 ব্যাগ বলে না, বলে 1 ইউনিট। আগে বোতল বলতো, এখন ইউনিট বলে। 1 ইউনিট রক্ত মিনিমাম 3 জনের কাজে লাগে। কারণ রক্ত এখন আর আগে ধারণা ছিল যে 1 ইউনিট রক্ত আমরা একজনকেই দিয়ে দিতাম, যেটাকে বলে হোল ব্লাড। কিন্তু এখন
ট্রান্সফিউশন অফ দ্য হোল ব্লাড, এই কনসেপ্টটা এখন কিন্তু নেই আর। আমরা ব্লাডটাকে নিয়ে এসে ভেঙে ফেলি, ভেঙে ফেললে তিনটে ব্লাড প্রোডাক্ট বা কম্পোনেন্ট তৈরি হয়। একটা হচ্ছে পিআরবিসি, একটা হচ্ছে প্লেটলেট, আর একটা হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, যাকে সংক্ষিপ্ত আকারে এফএফপি বলা হয়। এই পিআরবিসিটা হচ্ছে যেটাকে ব্লাড ট্রান্সফিউশন বলে। পিআরবিসি যেটা রক্তক্ষয়জনিত কারণেতে, যে কোনো কারণে হোক রক্তক্ষরণ হয়েছে, যে অ্যানিমিয়া হয়ে গেছে, তাকে এই পিআরবিসিটা দেওয়া হয়। এখন যার শুধু আরবিসি দরকার, তাকে আমরা প্লেটলেট বা এফএফপি কেন দিতে যাব? এই কনসেপ্ট থেকে রক্তটা ভাঙা হয়। এবং আর একটা যে তৈরি হয় এফএফপি, সেই এফএফপি দেওয়া হয় সাধারণত যাদের ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে, কেটে গেলে যে রক্ত বেরোয় এবং জমাট বেঁধে যায়, তার জন্য কতগুলো ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো কাজ করলে তবে হয়। এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা এফএফপিতে সেই ফ্যাক্টরগুলো থাকে। তাছাড়া এফএফপিতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। হ্যাঁ, সেই প্রোটিন ট্রান্সফিউজ করার কিছু কিছু রোগ আছে যেখানে প্রোটিন ট্রান্সফিউজ করার দরকার হয়, সেখানেতেও কাজে লাগে। এই হচ্ছে এফএফপি কাজে লাগার কথা। আর এরপরে হচ্ছে যে এটা আপনারা আবার সকলেই জানেন, কারণ আমাদের রাজ্যে বা ভারতবর্ষে সব জায়গাতেই প্রায় ডেঙ্গুর এখন খুব প্রকোপ। সেই ডেঙ্গু পেশেন্টের যেটা হয় সেটা হচ্ছে প্লেটলেট কমে যায়, তখন তাকে প্লেটলেট দিতে হয়। সেই প্লেটলেটটাও এই ব্লাড থেকেই পাওয়া যায়। তার মানে 1 ইউনিট ব্লাড আমরা 3 জনকে দিতে পারছি, পিআরবিসি, প্লেটলেট এবং এফএফপি। রক্তদান কি সবাই করতে পারেন, মানে কাদের ক্ষেত্রে রক্তদান করা যায় না? রক্তদান সবাই করতে পারে না, সেই জন্যে প্রতিটা রক্তদান শিবিরে একজন করে ডাক্তারবাবু থাকেন, যারা রুগীটাকে প্রথমে পরীক্ষা করেন, তার প্রেশার, পালস, তার গায়ে কতটা রক্ত আছে, মানে তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত, সেইগুলো করে তাকে ফিট ডিক্লেয়ার করলে তবেই রক্ত দেওয়া যায়। এর মধ্যে দু একটা স্যালিয়েন্ট পয়েন্ট বলছি, যেমন ধরুন 12.5 গ্রাম পার্সেন্ট হিমোগ্লোবিন বা তার উপরে যাদের আছে তারাই রক্ত দিতে পারে। যাদের বয়স প্রাপ্তবয়স্ক 18 বছরের ওপরের ছেলে বা মেয়ে এবং যাদের ওজন 45 থেকে 65 কেজি আছে, তারা রক্ত দিতে পারে। এছাড়া ধরুন যাদের কোনো রকম শরীর খারাপ হয়েছে, অর্থাৎ সেই দিন সকালবেলাতে রক্ত দেওয়ার মুহূর্তে যে 100% ফিট সেই রক্ত দেবে, যদি 90% ফিট হয় তাহলে সে রক্ত দেবে না। সেই আনফিটের কারণ জ্বর হতে পারে, সর্দি কাশি হতে পারে, বা সে নিজে রক্তক্ষরণজনিত কোনো রোগে ভুগছে, এটা হতে পারে, সে নিয়মিত কোনো ওষুধ খায়, সেটা হতে পারে, তারা রক্ত দিতে পারে না। মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব চলাকালীন রক্ত দেওয়া যায় না, এটা সমস্ত মেয়েদের খুব ভালো করে জেনে রাখা দরকার। প্রেগনেন্সিতে রক্ত দেওয়া যায় না, বাচ্চা যখন বুকের দুধ খায় সেই সময়তে রক্ত দেওয়া যায় না, এবং কোনো কারণে যদি গর্ভপাত হয়ে থাকে সেখানেতেও 6 মাস বা 1 বছর পর্যন্ত রক্ত দেওয়া যায় না। এছাড়া কারোর যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ না থাকে, একটা হাত নেই কি একটা পা নেই, এরম যদি হয় তাহলে সে রক্ত দিতে পারে না। মানসিক ভারসাম্যহীন যে রোগী আছে সে রক্ত দিতে পারবে না। এই রকম বেশ কিছু কিছু জিনিস আছে যেগুলোতে রক্তটা দেওয়া যায় না। যারা ধরুন তাদের ডেইলি লাইফের মধ্যে বেশ কিছু হ্যাবিটের সাথে যুক্ত, যেমন স্মোকিং বা যারা অ্যালকোহল কনজিউম করেন, সেক্ষেত্রে তাদের কি রক্তদানের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকতে পারে? স্মোকিংয়ের ক্ষেত্রে রক্তদানের কোনো বিধিনিষেধ নেই, কিন্তু তার মানে এই নয় যে স্মোকিংকে আমি কিন্তু উৎসাহিত করছি। স্মোকিং সর্বতোভাবে বর্জন করা উচিত। স্মোকিং মারাত্মক মারাত্মক রোগের সৃষ্টি করে, কিন্তু রাত্রি করে রক্তদানের ক্ষেত্রে স্মোকিং কোনো বাধা নয়। অ্যালকোহল কনজিউম করার ক্ষেত্রে 24 ঘন্টা পরে রক্ত দেওয়া যেতে পারে, অ্যালকোহল কনজিউম করার। হ্যাঁ, এটা যেতে
24 ঘন্টা পরে আপনি রক্ত দিতে পারবেন। রক্তদান নিয়ে বেশ কিছু কনসেপ্ট পুরো বিশ্বব্যাপী বহুদিন ধরে চলে আসছে, যেমন ও গ্রুপের রক্ত যাদের ও পজিটিভ, তারা সমস্ত গ্রুপের যাদের রক্ত তাদেরকে রক্তদান করতে পারেন। তো এটা একটা বললাম, এরকম অনেক বেশ কিছু কনসেপ্ট রয়েছে। তো এই কনসেপ্টগুলো কি সমস্ত ঠিক, নাকি আস্তে আস্তে সেগুলোরও কোনোটা ভুল প্রমাণিত হচ্ছে? বর্তমানে ইউনিভার্সাল ডোনার এবং ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, ইউনিভার্সাল ডোনার মানে ও পজিটিভ, যেটা আপনি বললেন, এ সবাইকে দিতে পারে, এবং ইউনিভার্সাল রেসিপিয়েন্ট হচ্ছে এবি পজিটিভ, যে সবাইকার রক্ত নিতে পারে। এই ধারণাটা আজকে আর নেই। সমস্ত রক্তকেই ক্রস ম্যাচ করতে হয়। কারণ আগে মনে করা হতো যে 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 অ্যান্টিজেন অ্যান্টিবডি ব্লাডেতে থাকে, শুধু যেমন ও এর ক্ষেত্রে থাকে না, এবির ক্ষেত্রে সবগুলো থাকে, এছাড়াও আরও বহু অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকে যেগুলো রক্তেতে পরবর্তীকালে আবিষ্কার হয়েছে। সেই জন্য আমরা ক্রস ম্যাচ ছাড়া রক্ত দিতে পারি না। যাদের নেগেটিভ গ্রুপের রক্ত, বেশ সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হলে, রক্তের প্রয়োজন হলে তাদের বেশ সমস্যার মুখে পড়তে হয় অনেক ক্ষেত্রে, যেহেতু রেয়ার ব্লাড গ্রুপ আমরা বলছি। তো এই রেয়ার ব্লাড গ্রুপের মানুষদের জন্য কিছু এক্সট্রা ব্যবস্থা রয়েছে, বা তারা কিছুভাবে কি এই সমস্যার সমাধানটা ইজিলি করতে পারবেন, এরকম কোনো ব্যবস্থা আছে? যারা রেয়ার ব্লাড গ্রুপ, আমি তাদের সকলকে বলবো যে তারা যেন 5-7 জন তার গ্রুপের যে রক্ত, ধরুন ও নেগেটিভ কি এ নেগেটিভ কি এবি নেগেটিভ, সেই যেন 5-7টা যেন ঠিকানা যে দরকার হলে তারা দিতে পারবে, এটার ব্যবস্থা করে রাখে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ম্যানেজমেন্ট। আর আমাদের ব্লাড ব্যাংকের তরফে আমরা গ্রুপ ওয়াইজ এবং RH নেগেটিভ, যেটাকে নেগেটিভ ব্লাড বলছে, ওয়াইজ আমরা লিস্ট করে রাখি। ধরুন হয়তো পজিটিভ ব্লাডই পাওয়া যাচ্ছে না, তখন আমরা পজিটিভ ডোনারকে ডেকে পাঠাই, 2-3টে ডোনারকে ডেকে পাঠালাম, ওরা এসে রক্ত দিল, সেই রক্তটাকে আমরা পরীক্ষা করে আমরা দিয়ে দিলাম। নেগেটিভের ক্ষেত্রেও ঠিক সেই রকম ঘটনাই আমাদের লিস্ট আছে। কিন্তু নেগেটিভ রক্ত পাওয়া যায় কম, পেতে সমস্যা হয়। খুব এমার্জেন্সি যদি হয় তাহলে আমাদের স্টোরড ব্লাড থেকে দেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু যদি ইলেকটিভ হয়, মানে আমার রক্তটা 2 দিন পরে লাগবে বা 3 দিন পরে লাগবে, তাহলে রক্ত না পাওয়ার কোনো সম্ভাবনা নেই, যদি ইন্ডিভিজুয়াল এবং ব্লাড ব্যাংকের তরফেতে সঠিকভাবে চিকিৎসা করা হয় এবং তারা সঠিক পদ্ধতিটা অবলম্বন করেন। বর্তমানে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া জুড়ে একটা গোল্ডেন ব্লাড বা টাইপ নাল ব্লাড গ্রুপ সম্পর্কে শোনা যাচ্ছে, তো এই বিষয়টা কি? যতদূর মনে হচ্ছে আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এটা গোল্ডেন ব্লাড গ্রুপ নয়, এটা হচ্ছে বম্বে ব্লাড গ্রুপ। আপনি খুব ব্লাড ব্যাংকিং এবং ট্রান্সফিউশন মেডিসিনের খুব ক্রিটিক্যাল জায়গায় ঢুকে পড়েছেন। এই বম্বে গ্রুপ হচ্ছে রেয়ারমোস্ট গ্রুপ। এই বম্বে গ্রুপ প্রায় পাওয়াই যায় না। যদি দুর্ভাগ্যবশত কারোর বম্বে গ্রুপ হয় এবং তার যদি ব্লাডের দরকার হয়, তাকে বম্বে গ্রুপ ছাড়া কোনো গ্রুপের রক্ত দেওয়া যায় না। কিন্তু এই বম্বে গ্রুপকে জোগাড় করা খুবই শক্ত কাজ। সেই জন্যে প্রত্যেকটা ব্লাড ব্যাংকেই, আমি জানি না আমার ব্লাড ব্যাংকে আছে 14-15 জন বম্বে গ্রুপের লোকের নাম লেখা আছে। এমনকি তার বাড়ি হয়তো অনেক দূরে হতে পারে, কিন্তু তাকে যদি 2 দিন সময় দেওয়া হয়, সে হয়তো আসবে, সে রক্তটা দেবে। কারণ আপনি তো সচরাচর পাবেন না। আমার 15-16 বছর ব্লাড ব্যাংকের ইনচার্জ, সেই অভিজ্ঞতা থেকে বলছি যে বর্তমানে আমার হাতে 8 থেকে 9 জন আছে বম্বে গ্রুপ আমার আমার ব্লাড ব্যাংকের সার্ভিস লাইফে। কারণ এগুলো পাওয়া যায় না, এগুলো খুবই কম হয়। আমার যতদূর মনে হচ্ছে আপনি বোধহয় এই বম্বে গ্রুপের কথা বলছেন, গোল্ডেন নয়। কারণ বম্বে গ্রুপ কখনো গোল্ডেন হতে পারে না। গোল্ড মানে হচ্ছে খুব ভালো জিনিস, সোনার জিনিস আমরা বলি, কিন্তু এটা তো মোটেই সোনার জিনিস না। কারণ বম্বে গ্রুপ ডিটেকশন হলে তার অবস্থা কাহিল হয়ে যাবে।
অনেক ধন্যবাদ স্যার। বেশ কিছু কনফিউশন, বেশ কিছু মিথ, সব কিছু নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট পাওয়া গেল, অনেকখানি বোঝা গেল। তবে ভিডিওর শেষে আমি একটা অনুরোধ করব যে দর্শকদের জন্য এই প্রসঙ্গে আপনার যদি কিছু বার্তা থাকে সেটা বলুন। দর্শকদের প্রসঙ্গে আমার বার্তা এবং স্বনির্বন্ধ বার্তা যে আমরা রক্তের অভাবে এখনো প্রচুর পরিমাণে ভুগছি। ব্লাড ব্যাংকে গেলেই ব্লাড নেই, পাওয়া যাচ্ছে না। তাদের যে আছে নেই সেটা বলছে না, কিন্তু ব্লাডের এত চাহিদা এবং যোগানটা সেই তুলনায় কম, সেই জন্য রুগীদের কষ্ট হয়। এর একই মাত্র কারণ হচ্ছে যে আমরা ব্লাড দিতে চাই না। কিন্তু আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি যে ব্লাড ডোনেশন করলে কোনো ক্ষতি হয় না, বরং সে তার শরীরের উপকার হয়। এবং এই ব্লাডটা নেবার পরেতে আমরা এত রকম টেস্ট করি যে তার শরীরে যদি কোনো লুক্কায়িত রোগ থাকে সেই রোগটা কিন্তু বেরিয়ে পড়ে। এমনিতে হয়তো তিনি ব্লাড টেস্ট করে তার শরীরের কি অবস্থা সেটা জানতে চাইতেন না, কিন্তু ব্লাড দেওয়ার কারণে তার কিন্তু অটোমেটিক টেস্টটা হয়ে যায় এবং তার কোনো লুক্কায়িত রোগ থাকলে সেটা ধরা পড়ে যায়। আপনারা আসুন, আপনারা সকলে রক্ত দিন, এক একটা মূল্যবান জীবন বাঁচান। আর আরও বেশি করে বলি যে শীতকালে তবু রক্ত পাওয়া যায়, কিন্তু এন্ড অফ মার্চ, এপ্রিল থেকে জুন মাসের এন্ড পর্যন্ত রক্ত পাওয়া ভেরি ডিফিকাল্ট। খুব শক্ত রক্ত পাওয়া যায় না, তখন ব্লাড ব্যাংক নিজেই অ্যানিমিয়ায় ভুগে যে কোনো ব্লাড নেই। তো আপনারা রক্ত দিন, আর বিশেষ করে আপনারা গ্রীষ্মকালে রক্ত দিন। আরও একবার গ্রেজনের তরফ থেকে অনেক ধন্যবাদ আমাদের সামনে এবং দর্শকদের কাছে এত সুন্দর করে একদিকে ইনফরমেশন আর একদিকে সচেতনতা দুটোকে তুলে ধরার জন্য। আর ভিডিওর শেষে দর্শকদের জন্য শুধু এটুকুই বলবো, নিশ্চয়ই মন দিয়ে এতক্ষণ সবটা শুনেছেন, তবে এবার কিন্তু আমাদের সময় সচেতন হওয়ার, কারণ সোসাইটিটা তো আমাদেরই, এই সমাজের প্রতি তাই আমাদেরও কিছু কর্তব্য আছে। আমরা যদি আমাদের ভুল ধারণাগুলো থেকে, আমাদের কুসংস্কারগুলো থেকে একটু বেরিয়ে এসে সমাজ কল্যাণমূলক চিন্তা করতে পারি, সমাজের জন্য নিজেরা কিছু ভালো পদক্ষেপ নিতে পারি, তাহলে আদতে কিন্তু ভালো আমরাই থাকবো, কারণ সমাজ বাদ দিয়ে আমরা কিছুই না। যাই হোক, সবাই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। আজকের মতো আমাদের এই এপিসোড এই পর্যন্তই, আর দেখতে থাকুন গ্রেজন। নমস্কার।